ছলাৎ ছল ছলাৎ ছল ছলাৎ ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। নদীর স্রোতের মতো গল্পের ধারা নেমে আসবে শ্রোতাদের কানে এবারের পেখমের অনুষ্ঠানে। নমস্কার। পৃথিবী একটা কঠিন অসুখে ভুগছে। এক মারণ ভাইরাসের দাপটে আমরা গৃহবন্দী হয়ে রয়েছি প্রায় অনেক দিন, আর তার ফলে একটা মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছি। সেই অবসাদ থেকে দূরে থাকার জন্য ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন শিল্প সৃষ্টির সাহায্যে আমরা আমাদের মন ও মননকে একটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি অবিরত। আর সেই লক্ষ্যেই বা সেই উদ্দেশ্যেই পেখম সম্প্রতি ৪২ জন সুপরিচিত বাচিক শিল্পী ও ৬ জন কৃতি কবিকে নিয়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে স্মরণ করে শঙ্খধ্বনি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেটি শ্রোতা মহলে প্রভূত সাড়া ফেলেছে। আর সেই লক্ষ্যেই বা সেই উদ্দেশ্যেই পেখম আবারও অল্প কথার গল্প বাসর নামে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে অনুগল্প ও ছোট গল্প পাঠের আয়োজন রয়েছে। সেই অনুষ্ঠানে সুপরিচিত বিশিষ্ট বাচিক শিল্পীরা তাঁদের উপস্থাপনায় সমৃদ্ধ করবেন আমাদের। চলে আসি অনুষ্ঠানে। আজ ষষ্ঠ পর্ব। এই পর্বের শুরুতেই শুনব স্বনামধন্য বিশিষ্ট বাচিক শিল্পী অমিতাভ রায়চৌধুরীর কণ্ঠে অনুরাধা গুপ্তের লেখা গল্প না সত্যি এই গল্পটি। অনুরাধা গুপ্তর লেখা অনুগল্প। গল্প না সত্যি। পলা আস্তে আস্তে মণিপিসির বড্ড ন্যাওটা হয়ে গেছে। না চাইলেও স্মৃতির মাঝে মাঝে ব্যাপারটা ভালো লাগে না। কেমন যেন একটা মনে ঈর্ষা জাগে। যে পিসি ছাড়া পলার এক দণ্ড চলতো না, যাঁর বুকে ও বড় হয়েছে, সেই পলা কি না নিজের পিসির থেকে দূরে চলে যাচ্ছে। সত্যি বলতে মণিমালা তো পলার কেউ নয়, পিসির কলিগ মাত্র। মণিমালার বিপদের দিনে, দুঃখের দিনে স্মৃতির সাহায্য না পেলে কি যে হতো, আজ এত বছর পরেও ভাবলে শিউরে ওঠেও। মণিমালা সেই ভয়ঙ্কর সময়টাকে যত ভুলতে চায়, তত বারে বারে ঘটনাগুলো ওর চোখের সামনে এসে হাঁটা চলা করে, যেন গতকালের ঘটনা। বর্তমানে মণিমালা নিজের সব শান্তি, সব সুখ যেন পলার মাঝে খুঁজে পায়। হ্যাঁ, বুতুনু তো এখন ওর মতোই হয়তো হয়েছে। ওরা তো প্রায় একই বয়সী, মাস ছয়েকের ছোট বড়। কেমন হয়েছে বুতুনু? কার মতো দেখতে হয়েছে? জন্মের পরে সবাই বলতেন ও নাকি ওর মার মতো দেখতে। কোথায় আছে, কেমন আছে মেয়েটা? না, আর ভাববে না। কিন্তু মানুষের মন নিজের কথা কেন শোনে না? মানুষ সবচেয়ে বেশি অবাধ্য বোধহয় নিজের কাছে। পলা বুঝে পায় না ওর সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের পিসি কেন মণি পিসির মতো নয়। ছোটবেলায় না বুঝলেও এখন পলা সব বোঝে। বাবা মার গাড়ি অ্যাক্সিডেন্টের পরে পিসি তো ওকে বুকে করে বড় করেছেন। নিজের যেখানে বিয়ে ঠিক ছিল, সেই বিয়ে ভেঙে দিয়েছিলেন শুধু নিজের ভাইজির জন্য। থাকার মধ্যে তো ছিল দাদুর এই ৩ ঘরের বাড়িটা, আর বাবার অফিস থেকে পাওনা কয়েকটা টাকা। বাবা মা নিজেদের বন্ধুর গাড়িতে এক বিয়ে বাড়ি যাচ্ছিলেন। অন্য পরিবারের বাচ্চারাও ছিল ওই গাড়িতে। পলার বিয়ে বাড়ির ভিড়ে কষ্ট হবে ভেবে পিসি ওকে যেতে দেননি। বিয়ে বাড়ি যাবার সময় এক দুর্ঘটনায় গাড়ির সবাই মারা যান। সেই থেকে পলা পিসির। বাবা মাকে মনেই নেই, তাই ওদের অভাব বোধ করে না। ছোট থেকে পলাদের বাড়িতে মণি পিসিও থাকেন, তবে ওদের কেউ হন না। পিসির স্কুলে চাকরি করেন, নিজে আলাদা রান্না করে খান।
আলাদা ঘরে থাকলেও মণিমালার প্রাণটা পড়ে থাকে পলার জন্য। পলাও খুব ভালোবাসে। পলার সব আবদার মণিপিসি মানেন। এই নিয়ে স্মৃতি মাঝে মাঝে খুব চেঁচামেচি করলেও মণিমালার কি একটা কথায় স্মৃতি চুপ করে যায়। অনেকবার পলা এই ঘটনাটা দেখলেও কোনোবারই কথাটা শুনতে পায়নি। ঘটনার পরে পলা দেখেছে মণিপিসি কাঁদছেন আর ওর পিসি পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। পলার সঙ্গে কখনো কখনো ওর কলেজ হস্টেলের বন্ধুরা আসে। অত ঝামেলা পিসি মানতে রাজি না হলেও মণিপিসি কিন্তু সবসময় এক পায়ে খাড়া। যে মেয়েরা আসতো তাদের মধ্যে অমৃতা বলে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ায় ওকে পলা আর মণিমালা বাড়ি নিয়ে আসে স্মৃতির অনুমতি নিয়ে। পলার সঙ্গে অসুস্থ মেয়েকে থাকতে দেওয়া হবে না বলে মণিমালা অমৃতাকে নিজের কাছে রেখে প্রাণ দিয়ে সেবা করে, সুস্থ করে। অসুস্থ অবস্থায় অমৃতা জ্বরের ঘোরে মা মা বলে ডাকত। মণিমালা ওকে বুকে চেপে ধরলে ও চুপ করে যেত। তারপর থেকে সুস্থ হয়েও অমৃতা মণিমালাকে মণি মা বলে ডাকত। পলাদের ফাইনাল পরীক্ষার পরে হস্টেলের আর সব মেয়েদের সঙ্গে অমৃতাও নিজের বাড়ি চলে গেল। অমৃতার গলায় মণিমা ডাকটা মণিমালা জীবনে ফাউ হিসেবে পেয়েছিল। অনেক সময় আসলের থেকে ফাউটাই বেশি কাম্য হয়ে যায়। এই ডাকটা শোনার জন্য মণিমালার কান যেন অধীর অপেক্ষায় থাকত, যদিও জানত এটা আর শোনা সম্ভব নয়। একদিন পলা লাফাতে লাফাতে এলো। অমৃতার বিয়ে, ওরা বন্ধুরা মিলে যেতে চায়। কয়েকটা স্টেশন দূরে অমৃতাদের বাড়ি বলে প্রথমে স্মৃতি রাজি না হলেও শেষে মণিমালার বোঝানোতে মত দিল যাবার। অনুমতি পেয়ে পলা আনন্দের আতিশয্যে অমৃতার বিয়ের কার্ডটা মণিমালার টেবিলে ফেলে চলে গেল। নির্ধারিত দিনে পলা বিয়েবাড়ি যাওয়ার আগে মণিমালা আঙুল থেকে খুলে নিজের আংটিটা অমৃতার জন্য দিয়ে দিল। পলা অবাক হলেও মুখে কিছু বলল না। ও কি করে বুঝবে মণিমালা এই উপহারটা পাঠাচ্ছে অমৃতার মুখের মণি মা ডাকের বিনিময়ে। মাস 2 কেটে গেছে। মণিমালা একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে টেবিলের পিছন থেকে অমৃতার বিয়ের কার্ডটা পেল। অমৃতার কথা মনে পড়ায় কার্ডটা খুলতেই প্রথমেই চোখে পড়ল নিচের নামটা। দেশ, মেয়ের বাবার ও দাদুর নাম দেখে খানিকক্ষণ মণিমালা থ হয়ে থাকল। পলা ঘরে ঢুকে অমৃতার বিয়ের কার্ডটা বুকে নিয়ে মণিপিসিকে দাঁড়িয়ে কাঁদতে দেখে বুঝল মণিপিসির অমৃতার জন্য মন কেমন করছে। ও দরদ মাখা গলায় বলল, মণিপিসি, এই কার্ডটা তোমার কাছে রাখো। ও বুঝল না এই কার্ডটা হাতে পেয়ে মণিমালার সেই দিনটা এসে সামনে দাঁড়িয়েছে। লম্পট স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি থেকে মণিমালাকে বার করে দেওয়ার সময় ওর বুক থেকে 2 মাসের বুতুনুকেও কেড়ে নিয়েছিল। অসহায় মণিমালাকে সেদিন ট্রেন থেকে ঝাঁপ না দিতে দিয়ে স্মৃতি নিজের বাড়িতে নিয়ে আসে, আশ্রয় দেয়। চোখ মুছে মণিমালা যত্ন করে নিজের বুতুনুর বিয়ের কার্ডটা তুলে রাখল। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম পেখমের পরিধি দেশ থেকে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। সেরকমই এখন যিনি গল্প শোনাবেন তিনি সুদূর লন্ডন থেকে তাঁর গল্প পাঠিয়েছেন। তিনি আমাদের অত্যন্ত পরিচিত প্রিয় বাচিক শিল্পী শুভশ্রী রায়। তার নিবেদনে রয়েছে 2টি গল্প, শ্যামলী আচার্য রচিত শূন্যে ফেরা এবং তারাপদ রায়ের লেখা সম্পাদকের গল্প। এই, আমাকে কয়েকটা প্রেমের কবিতার নাম বলবি পরপর? হঠাৎ? খুব দরকার রে। প্রেমের কবিতা? দাঁড়া, ভাবতে হবে।
এখন তো তেমন অভ্যেস নেই আর কবিতা পড়ার। আমারও তাই, কবিতা আর কবে পড়া হয় বল? তবুও তুই এখনো কবিতা পড়িস, গান করিস, কিন্তু বলি না তো কেন লাগবে? এই রবিবার অনন্যর জন্মদিন, কোটেশন লিখে কার্ড পাঠাবো, সেই আমাদের ছোটবেলার মতো। ও তাই বল, ভার্চুয়াল কার্ড? এবার তো আর দেখা করার উপায় নেই। আহারে, ইস। হ্যাঁ রে, অনেক প্ল্যান ছিল জানিস, আমি ভেবে রেখেছিলাম অনেক সারপ্রাইজ। ধুর, কিচ্ছু হবে না। ঠিক আছে ঠিক আছে, দেখছি, পেলে তোকে জানাবো, কেমন? বাই। জয়িতার ফোন কেটে দিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকে রিক্তা। ভার্চুয়াল উপহার বলে তো সত্যি কিছু হয় না, শুধুই মনের সান্ত্বনা। অনন্যর সঙ্গে দেখা হয় না প্রায় 4.5 মাস, তার বেশিও হতে পারে। বইমেলা চলে গেল, তারপর 2-3 সপ্তাহ যেমন হতো বরাবর, গঙ্গার ধারে ছোট্ট ক্যাফেতে অফিস ফেরত বিকেল। শেষ দেখা হয়েছিল মার্চের এক বিকেলে। সেদিন নিভৃত আড্ডার পালা চলেছিল দীর্ঘক্ষণ। বই বিনিময়, শব্দ দেওয়া নেওয়া, উষ্ণতার আদান প্রদান, সন্ধ্যের আলো আধারিতে আঙুলের নরম ছোঁয়ায়, ঠোঁটের বাঁশিতে বেহাগের সুর। তখনও বসন্ত। এপ্রিলের এক উইকেন্ডে ওদের দুজনের এই শহর ছেড়ে একদিনের নিভৃত যাপনের পরিকল্পনাও সেদিনই হয়েছিল। দুঃসাহসী সব প্ল্যান, সেসব এখন দুঃস্বপ্ন। করোনা ভাইরাসের নাম তখনও কেউ জানে না, অনন্যও না, রিক্তাও না। জানে না কোয়ারেন্টাইন কাকে বলে, কখনো শোনেনি লকডাউন কি হয়। পৃথিবীর অস্তিত্ব সংকট ওদের দুজনকেও কোন এক অনিশ্চয়তায় টেনে নিয়ে গেল। প্রতিদিন সাধারণত ওদের কথা হয় ঠিক রাত 12টায়। সেই সময় ওদের নিয়মিত নির্জন আলাপ। এখন শুধুই অনন্ত অসহায়তা। যৌনতা জেগে উঠলেও মাথার মধ্যে এক অসহ্য বোধ। কবে কবে সব স্বাভাবিক হবে? ঠিক 3 দিন পরে অনন্যর জন্মদিন। সংসারের নানা কাজের ফাঁকে একের পর এক কার্ড জমাতে থাকে রিক্তা। মোবাইলের অ্যাপে বহু ডিজাইন, বইয়ের তাক থেকে ধুলো ঝেড়ে কত কবিতার বই। কার্ড বানাতে বানাতে ছোটবেলার সেই দিনগুলো বড্ড মনে পড়ে রিক্তার। জন্মদিনের তারিখে রাত 12টা বাজতে না বাজতেই এই প্রান্ত থেকে ভেসে যেতে থাকে ভালোবাসার শব্দ, শুভেচ্ছার উষ্ণতা, শুভকামনার গাঢ় নিঃশ্বাস। একটা আস্ত দিন, 24 ঘন্টায় প্রতি আধ ঘন্টা অন্তর নতুন কিছু, অন্যরকম, প্রতিবার কিছু আলাদা। সন্ধ্যের পর থেকেই কেমন যেন দম বন্ধ লাগতে থাকে রিক্তার। একটা আশ্চর্য বিপন্নতা। সব কার্ড পৌঁছচ্ছে একের পর এক। প্রত্যুত্তরে আসছে হাসি মুখ, ভালোবাসার চিহ্ন। কিন্তু কিন্তু তবু কেন এই অস্থিরতা? কি এক অদ্ভুত প্রত্যাশা ঘিরে ধরে রিক্তাকে অকারণে। কেমন অস্বাভাবিক এক চাহিদা। শরীরী প্রেম নয়, যৌন তাড়না নয়, আরো আরো অন্য কিছু, অপ্রত্যাশিত কিছু। তার হদিশ রিক্তার নিজের কাছেই নেই। সেদিন রাত 9টার পর থেকে অনন্য রিক্তার কোনো মেসেজ দেখেনি।
এমনকি প্রতিদিনের রাত 12টার নিভৃত আলাপচারিতাতেও সেদিন আসেইনি অনন্য। রিক্তা ফোন বন্ধ করে শুয়ে শুয়ে ভাবতে থাকে স্ত্রী পুত্র পরিবারের শক্ত বাঁধনে অনন্যর পরিবারের নিজস্ব আনন্দ উৎসবে আজ সে অবৈধ। তাকে লুকিয়ে থাকতে হয়, লুকিয়ে রাখতে হয়। সপ্তাহান্তের প্রতীক্ষা, গভীর রাতের শব্দযাপনের পরেও জন্মদিনের ভার্চুয়াল উপহারের আসলে কোনো রিটার্ন গিফট হয় না। রিক্তা বা অনন্য যে যার নিজস্ব পরিসর ছেড়ে বেরিয়ে পড়েছিল মাঝে মধ্যে নিজেদের বহু দিনের পুরনো সংসারের চেনা গণ্ডির বাইরে। দুজনের এই সম্পর্ক তাদের এক টুকরো ঘুলঘুলি। জাগ্রত যৌনতা নিয়েও তো মানুষ পথ হাঁটে। তার এক হাতে থাকে মারি, আর এক হাতে বিলুপ্তি। রিক্তা রাস্তা খুঁজে পায় না। শূন্যতার মধ্যে তার অস্থির আবর্তন চলতেই থাকে। হাতে ধরা থাকে কবিতার বই, প্রেমের কবিতার সংকলন। সেইটুকুই, শুধু সেইটুকুই মুহূর্তের অবলম্বন। দুটি সাপ্তাহিক পত্রিকা, দুটি পত্রিকাই যথেষ্ট শ্লেষাত্মক এবং ব্যঙ্গধর্মী। এক ধরনের পাঠক পাঠিকার কাছে দুটি কাগজেরই খুব চাহিদা। একটি কাগজের নাম বাঁশবাঁশি, অন্যটির নাম ঢাকঢোল। ঢাকঢোল এবং বাঁশবাঁশি এই দুটি কাগজের প্রধান কাজই হল একে অন্যকে আক্রমণ করা। সেই আক্রমণের ভাষা তীক্ষ্ণতর হতে হতে অবশেষে অত্যন্ত মোটা দাগের স্থূল পর্যায়ে এসে পৌঁছেছে। শেষমেশ শুরু হলো দুই সম্পাদকের ব্যক্তিগত জীবন এবং চরিত্র নিয়ে কেচ্ছা কাহিনী ছাপা। সেসব কাহিনী কোনো ভদ্রলোকের পাতে দেয়া যায় না। তাতে এত নোংরামি, তার মধ্যে এত দুর্গন্ধ। এ ওকে চোর, জুয়াচোর, মদ্যপ, লম্পট এসব বলেই ক্ষান্ত হয় তা নয়, রীতিমতো রকরকে বর্ণনা দিয়ে দুই সম্পাদকের নৈতিক চরিত্র বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে আশ্চর্যের ব্যাপার, এইসব ক্ষেত্রে যেমন হয় মানহানির মামলা, খেসারত দাবি, তা কিন্তু দুজনের কেউই করে না। দুজনের মনে যেটুকু ঝাল তা তারা মেটায় পরস্পরকে অপাঠ্য অশালীন গালাগাল করে। যে শহর থেকে এই সাপ্তাহিক পত্রিকা দুটি প্রকাশিত হয় সেই শহরেই থাকেন শ্রীযুক্ত নীতিকান্ত ভট্টশালী। ভট্টশালী মহোদয় প্রবীণ সজ্জন ব্যক্তি। তিনি জীবনের সর্বক্ষেত্রে সুনীতির প্রয়োজনে একথা মনে প্রাণে বিশ্বাস করেন, এবং শুধু তাই নয়, তিনি নিজে সুনীতির একজন বড় প্রবক্তা। বাঁশ ও বাঁশি এবং ঢাকঢোলের এই কাদা ছোঁড়াছড়ির প্রতিযোগিতার কথা নীতিকান্ত বাবুর কাছেও পৌঁছেছে। তিনি পর কয়েকটা সংখ্যা দুটি পত্রিকায় কিনে এবং পড়ে দেখলেন, ভয়াবহ ব্যাপার। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এই ধারাবাহিক নোংরামি চলেছে। এ জিনিস শালীনতা আর ভদ্রতার খাতিরে সহ্য করা যায় না। যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে, অবিলম্বে এর একটা সুরাহা চাই। নীতিকান্তবাবু মনে মনে ঠিক করলেন। নীতিকান্তবাবু দুটি পত্রিকারই ঠিকানা দেখে দুজন সম্পাদককেই চিঠি দিলেন। বাঁশ ও বাঁশি পত্রিকার সম্পাদক হলেন ডমরুলাল চক্রবর্তী, আর ঢাকঢোল পত্রিকার সম্পাদক হলেন প্রভঞ্জন পাকরাশি। ডমরুলাল এবং প্রভঞ্জন দুজনকেই এক রবিবার নিজের বাড়িতে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ জানালেন নীতিকান্তবাবু। নীতিকান্তবাবুর উদ্দেশ্য খুবই মহৎ।
দুই শত্রুভাবাপন্ন সম্পাদককে মুখোমুখি খাওয়ার টেবিলে বসিয়ে তাদের মধ্যে একটা বন্ধুত্বমূলক বোঝাপড়ার ভাব তিনি এনে দিতে চান, যাতে ভবিষ্যতে অন্তত চক্ষু লজ্জাতেও এরা পরস্পরকে গালিগালাজ না করেন, উভয়ের প্রতি উভয়ের নোংরা বা অশালীন ভাষা ব্যবহার না করেন। নীতিকান্তবাবু দুশ্চিন্তায় ছিলেন, এরা তার নিমন্ত্রণ রক্ষা করবেন তো? তিনি যথেষ্ট আশ্বস্ত বোধ করলেন যখন দুজন সম্পাদকই চিঠি দিয়ে জানালেন যে তারা নির্দিষ্ট দিনে যথাসময়ে তার বাড়িতে মধ্যাহ্নভোজে উপস্থিত থাকবেন। পরের রবিবার দুপুরবেলা নীতিকান্তবাবুর বাড়িতে এক গোবেচারা ধরনের ভদ্রলোক উপস্থিত হলেন। তিনি এসে বললেন, আপনার মধ্যাহ্নভোজের নিমন্ত্রণে এলাম। নীতিকান্ত বললেন, আসুন আসুন, একটু অপেক্ষা করুন, রান্না বান্না সব হয়ে গেছে, আসলে আরও একজন থাকবেন, তার জন্য একটু অপেক্ষা করি। তারপর কৌতূহলবশত প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি ডমরুবাবু না প্রভঞ্জনবাবু? আগন্তুক মৃদু হেসে বললেন, এই দুজনকেই কি আপনি নিমন্ত্রণ করেছেন? নীতিকান্ত বললেন, হ্যাঁ, শুধু আপনাদের দুজনকেই। আগন্তুক বললেন, আর কেউ আসছে না, দুজন নয়, আমরা একজন, আমি প্রভঞ্জন, আমি ডমরু। নীতিকান্ত অবাক হয়ে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইলেন। ডমরু ওরফে প্রভঞ্জন বললেন, জানেন দাদা, কাগজ বেচা আজকালকার দিনে যে কি কঠিন, আপনাকে আর কি বলবো। অনুষ্ঠানের শেষে রয়েছেন সুপরিচিত বিশিষ্ট বাচিক শিল্পী সৌভিক সেন। তার নিবেদনে রয়েছে দুটি গল্প, অচিন্ত কবিরাজের অন্য মানুষ এবং সুব্রত ভট্টাচার্যের আরশোলা। আমাদের জীবনে জানেন তো কখনো কখনো কাকতালীয়ভাবে অনেক কিছু মিলে যায়। আসলে পেখম এই যে একটা সুন্দর আয়োজন করেছে গল্প পাঠের, যার সুন্দর একটি নাম অল্প কথার গল্প আসর। আর কাকতালীয় কেন বললাম, এখানেই ব্যাপারটার মজার। আমি আজকে যে দুটি অনুগল্প পাঠ করব যে পত্রিকা থেকে, সেই পত্রিকাটির নাম হচ্ছে অল্প কথায় গল্প পত্রিকা। দেখলেন তো কীরকমভাবে কাকতালীয়ভাবে মিলে গেল ব্যাপারটা পেখমের সঙ্গে পত্রিকার। তো আর কথা না বাড়িয়ে আমার আজকে নিবেদনে দুটি অনুগল্প আছে, যার প্রথমটি আমি পাঠ করব সুব্রত ভট্টাচার্যের লেখা আরশোলা, আর দ্বিতীয়টি হচ্ছে অন্য মানুষ, অচিন্ত কবিরাজের লেখা অন্য মানুষ। এখন আরশোলা। অন্নপ্রাশনের দিন বুঝেছেন, একটা বড় কাঁসার থালায় টাকা, কাগজ, কলম, বই আর সোনার আংটি, এই কটা জিনিস রেখে আমার সামনে ধরা হয়েছিল। তো আমি এক হাতে কাগজ আর অন্য হাতে একটা কলম তুলে নিয়েছিলাম। তো কলমটা তুলে আমার ওই দাঁত না থাকা মাড়িটা দিয়ে একটু চিবোতেও শুরু করে দিয়েছিলাম। তো এই দৃশ্যটা দেখে আমার ঠাকুরদা ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ব্যাটার লেখক না হয়ে যায় না। তো কাকা বলেছিলেন, কি করে বুঝলে? কাগজ কলম তুলেছে বলে? আরে বাবা, অফিস কেরানিদেরও তো কাগজ কলম নিয়ে কারবার, কেরানিও তো হতে পারে। তো ঠাকুরদা আস্তে আস্তে বলেছিলেন, না না, তা হতে পারে না। দেখো না, দেখো কলমটা কেমন চিবোচ্ছে, দেখো। এর মানে হচ্ছে চিন্তা করতে করতে লিখবে। আরে লেখকরাই তো চিন্তা করতে করতে লেখে, কেরানিরা নয়। তো আমি বড় হলাম, সরকারি অফিসের কেরানি হলাম। কাকা খুশি হলেন। তো তখনও পর্যন্ত এমন কোনো নিদর্শন উপস্থাপন করতে পারিনি যাতে করে ওই ঠাকুরটা খুশি হতে পারেন। তো বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাই, ছাপা হয় না, আবার পাঠাই। তো একদিন আকাশবাণীর প্রাত্যহিকী অনুষ্ঠানে চিঠি পাঠালাম বুঝেছেন। তো আমাকে অবাক করে দিয়ে নাম ঠিকানা সহ আমার চিঠিটা সম্প্রচারিত হলো। তো টিভির যুগে লোকে যে রেডিও শোনে আমার ধারণা ছিল না।
হাতে গরম প্রমাণ পেলাম একবারে। তো আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রামের কেউ কেউ বাড়ি বয়ে এসে আমাকে অভিনন্দন পর্যন্ত জানিয়ে গেছে, জানেন। তো ঠাকুরদা খুব খুশি হলেন, আমাকে উৎসাহ দিতে লাগলেন, তুই লেখা ছাড়িস না, তোর হবে। সত্যি কথা বলতে লেখক আমি হয়েছি, তবে ঠাকুরদা দেখে যেতে পারেননি। হঠাৎই ব্রেন স্ট্রোকে মারা গেলেন। আমি বলবো ওই এক পক্ষে ভালোই হয়েছে, কারণ আমার এই লেখক দশা তিনি মোটেও সহ্য করতে পারতেন না। তো এখন আমি ওই গ্রামবাসীদের চাপে তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজের রচনা বলুন, বিয়েবাড়ির অন্নপ্রাশনের কার্ডের বয়ান বলুন, কিংবা ওই মানপত্রের বয়ান, উঠতি নেতাদের ভাষণের বয়ান, এই বিভিন্ন সমস্যার আবেদনপত্রের বয়ান লিখে দিতে বাধ্য হই। তো সকলের মুখে কিন্তু একটা কথা আছে, তারা বলে কি জানেন, তুমি বলে আকাশবাণীর পত্র লেখক, তোমার কাছে এসব বাঁহাতির খেয়ে বসলাম, লেখা না নিয়ে কিন্তু আমি উঠছি না। কি করি, অভদ্রের মতো তো আর ধাক্কা দিতে পারি না, চলে যান বলতে পারি না। তাই সাহিত্য রচনার পরিবর্তে ছাইপাশ রচনা করে চলি। তো গ্রামবাসীরা কিন্তু আমাকে লেখক বলেই সম্মান করে। তবু আমি নিজে তো জানি, ডানা থাকলে কি হবে, আমি কিন্তু পাখি নই, আরশোলা। আমার দ্বিতীয় নিবেদন অন্য মানুষ, অচিন্ত্য কবিরাজের লেখা অনুগল্প অন্য মানুষ। লোকটা হেঁটে চলেছে, মিছিলের উল্টো দিকে তার গতি, বিশাল মিছিল, কোথায় শুরু আর কোথায় শেষ কেউ জানে না। কোথা থেকে মিছিল যাত্রা শুরু করেছিল আর কোথায় বা মিছিল থামবে তা বেশিরভাগ মানুষই জানে না। যার সঙ্গে যখন মিছিলটা দেখা হচ্ছে তখনই সে মিছিলের সঙ্গে ছুটতে শুরু করছে। সবাই যখন মিছিলের সঙ্গে দৌড়চ্ছে, ঠিক তখন লোকটাকে উল্টো দিকে হাঁটতে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। তাকে দেখে কেউ হাসছে, কেউ বা ভাবছে লোকটা বোধহয় বড্ড পাগল। কেউ আবার এমন বোকা মানুষও আছে নাকি আমাদের দেশে বলেও ফেলছে। তো লোকটা কিন্তু নির্বিকার চিত্তে এগিয়ে চলেছে, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। মিছিলে কতদিন ধরে ছুটছে সেই হিসেব কেউ রাখেনি। এতদিনে মিছিলের উল্টো দিকে হাঁটা মানুষটার কথাও সবাই নিশ্চয়ই ভুলে গেছে। তো হঠাৎ একদিন মিছিলের গতি স্তব্ধ হলো। এ ওর কানে ফিসফিস করে বলে উঠল, পথ নাকি পরিবর্তন হবে, এতদিন আমরা ভুল পথে হেঁটেছি। পথ পরিবর্তন হলো, আবার মিছিল চলল। এবার একটা বিশাল ফাঁকা মাঠে মিছিলটা থামল। তো মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব নেতা নেতৃস্থানীয় মানুষেরা ছিলেন তারা ঘোষণা করলেন, বন্ধুগণ, আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছে গেছি, আমাদের স্বপ্ন সার্থক। আমরা হয়তো আরও আগে পৌঁছতে পারতাম, কিন্তু পথ ভুলে আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছিলাম। একজন মহান মানুষ অনেক আগেই আমাদের সাবধান করেছিলেন, সঠিক পথের সন্ধানও দিয়েছিলেন, কিন্তু সে সময় আমরা তার কথা শুনিনি। আজ বুঝতে পারছি তিনিই হলেন সত্যদ্রষ্টা। আমরা তাকে চিনতে পারিনি। আজ তিনি অনেক দূরে চলে গেছেন, অন্য লোকে। আমাদের আফসোস, আমরা তাকে সামনে পেয়েও সম্মান জানাতে পারিনি। তবে আমাদের এক শিল্পী বন্ধু তার একটি প্রস্তর মূর্তি তৈরি করেছেন। দেখা গেল মঞ্চের একপাশে সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি। মাইকে ঘোষণা হলো, এবার আমাদের সভাপতি মূর্তি উন্মোচন করবেন। জনতা উৎসুক দৃষ্টিতে মঞ্চের দিকে তাকিয়ে। একসময় আস্তে আস্তে মূর্তির ওপর থেকে পর্দাটা সরে গেল। সবাই বিস্ময় হতবাক। এ তারা কার মূর্তি দেখছে? এ তো সেই মিছিলের উল্টো দিকে হেঁটে যাওয়া মানুষের মূর্তি। একদিন তাকে সবাই বোকা পাগল কত কি বলেছিল, তাকে দেখে উপহাস করেছিল। সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো।
তারা ভাবল সে কি বোকা বা পাগল ছিল, নাকি তারাই যারা মিছিলে হেঁটেছিল তারাই পৃথিবীর শ্রেষ্ঠ বোকা? কোনো উত্তর মেলে না। প্রস্তর মূর্তির সামনে সবার মাথা হেঁট। ওদিকে চোখ তুলে তাকাবার সাহস হলো না কারোর। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখুন। নমস্কার।